আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন, পড়াশোনা করছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের 14তম ক্লাস করব ইনশাল্লাহ। আমরা এর আগে 13টি ক্লাস করেছি। গত ক্লাসে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি শুরু করেছি এবং মহাদেশ ভিত্তিক আলোচনা শুরু করেছি, যেখানে আমরা এশিয়া মহাদেশের একটা অংশ পড়েছি। আজকে এশিয়া মহাদেশের পরের অংশ বা শেষ অংশ পড়ব। তো আজকের ক্লাসে কী কী থাকছে এক নজরে দেখিনি। আজকের ক্লাসে থাকছে তাহলে দূরপ্রাচ্য, মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশের বাকি অংশ যেগুলো সেগুলো। আর মুখস্থ অংশে আপনার জন্য থাকছে বিখ্যাত সংবাদপত্র ও সংবাদ সংস্থা। বিখ্যাত বিশ্বের যেগুলো সংবাদপত্র, যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, এগুলো বিবিসি, সিএনএন, ডন, তাস, এপি, এএফপি, আনতারা, এরকম বিশ্বে রয়টার্স, এরকম অনেক গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা এবং সংবাদপত্র আছে। এগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়, এগুলো খুব ভালো করে জানতে হবে। আপনি যে কোনো বই থেকে এই চ্যাপ্টারটা পড়ে নেবেন। খুব ছোট্ট একটা চ্যাপ্টার, পড়তে খুব কম সময় লাগবে, বাট এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পাবেন। আর অনেকে সালাম দিয়েছেন, জানতে চেয়েছেন কেমন আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন। আপনাদের ক্লাসে মনোযোগ কমে যাচ্ছে কি না এটা নিয়ে আমি একটু সন্দিহান। বিশ্বকাপের মানে উন্মাদনায় আপনারা হয়তো অনেকেই ক্লাসের দিকে মনোযোগ দিচ্ছেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, বিশ্বকাপ খেলা 4 বছর পর পর আসবে, কিন্তু আপনার চাকরির সুযোগ 4 বছর পর পর আসবে না। সো একটা নিশ্চিত চাকরির ব্যবস্থা করে নেন, নিজের প্রস্তুতিকে সেই মাত্রায় নিয়ে যান, একটা ভালো চাকরির ব্যবস্থা করেন, তারপরে আয়েশ করে খেলা দেখবেন, বেড়াবেন, ঘুরবেন, পৃথিবীর সৌন্দর্য রূপ উপভোগ করবেন, কোনো সমস্যা নাই। তার আগে চাকরির একটা ব্যবস্থা করে ফেলতে হবে। আর চাকরির ব্যবস্থা করতে, প্রস্তুতি ভালো নিতে যে বইটা আপনার অনেক বেশি সহায়ক হতে পারে সেটা হচ্ছে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক। এই বইটি যার টেবিলে এখনও নেই তিনি দ্রুত এই বইটি সংগ্রহ করে ফেলুন। আপনার প্রস্তুতিকে একটি ভিন্ন মাত্রা যোগ করবে এই বইটি, এটাই আমি বিশ্বাস করি। তাহলে চলে যাই আমাদের ক্লাসের মূল অংশে। আমরা আজকে পড়ব তাহলে কি, দূরপ্রাচ্য, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, 3টা অঞ্চল। গত ক্লাসে আমরা এই অঞ্চলটা পড়েছি। এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এশিয়া মহাদেশের এই অঞ্চলটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা কয়টি আমরা পড়েছি? দক্ষিণ এশিয়ায় দেশের সংখ্যা হচ্ছে 8টি দেশ। আমরা মানচিত্রে একটু এশিয়া মহাদেশের স্বাধীন দেশগুলো, স্বাধীন 44টি দেশ সম্পর্কে একটু আইডিয়া নিই। এছাড়া আমরা গত ক্লাসে এই অংশটা পড়েছি, এই অংশটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। কি নাম? দক্ষিণ পূর্ব এশিয়া। হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়া। এই অঞ্চলে 11টি দেশ আছে। আমরা জেনেছিলাম এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই শর্টকাট আমরা পড়েছিলাম। 11টি দেশ, স্বাধীন দেশ। ঠিক আছে, আজকে আমরা পড়ব এই অংশটা। এই অংশটাকে বলা হচ্ছে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া। এই অংশটার নাম হচ্ছে দূর প্রাচ্য। প্রাচ্য মানে হচ্ছে পূর্ব, দূরপ্রাচ্য। এর দেশের সংখ্যা হচ্ছে 5টি দেশ। ঠিক আছে, এছাড়া আমরা আজকে এই জায়গাটাও পড়ব। এই জায়গাটার নাম হচ্ছে মধ্য এশিয়া। এই জায়গাটার নাম কি? মধ্য এশিয়া। এখানে দেশের সংখ্যা, স্বাধীন দেশের সংখ্যা 5টি। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে এই অংশ। এই অংশের নাম হচ্ছে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়া, এশিয়ার দেখেন তো এটা যদি পূর্ব হয় তাহলে এই অংশটা পশ্চিম। আর এমনিতেই ব্রিটিশরা এটাকে বলতো এটা দূরপ্রাচ্য, আর এটাকে বলতো মধ্যপ্রাচ্য। আমরা মধ্যপ্রাচ্য নামে বেশি পরিচিত আমাদের কাছে, এটা আমরা মধ্যপ্রাচ্য বলেই দেখি। মধ্যপ্রাচ্যে স্বাধীন দেশের সংখ্যা 14টি।
এই মোট এশিয়ার দেশ। আমরা গত ক্লাসে এই দুটি অংশ পড়েছি, আজকের ক্লাসে এই তিনটি অংশ পড়ব, দূরপ্রাচ্য, মধ্য এশিয়া আর মধ্যপ্রাচ্য। ঠিক আছে, তাহলে রেডি হয়ে যান ঝটপট। যাদের কাছে ম্যাপ নেই, অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক বইটা বের করে দেখেন, এই দেশের সংখ্যা আলাদা আলাদা করে দেয়া আছে। তাহলে আমরা আজকে প্রথমেই দূরপ্রাচ্য, এই জায়গাটা প্রথমেই আমরা আজকে এই জায়গাটা পড়ব, দূরপ্রাচ্য। দূরপ্রাচ্যে দেশের সংখ্যা এর আগে আমি বললাম 5টি। কোনো কোনো সাধারণ জ্ঞানের বইয়ে দেখবেন দূরপ্রাচ্যের দেশের সংখ্যা দেয়া আছে 6টি। তো আপনি পরীক্ষা যদি আসে দূরপ্রাচ্যের দেশ কয়টি, তাহলে অবশ্যই অ্যান্সার করবেন 5টি, নট 6টি। কেন 6টি নয়, কেন 5টি, তার ব্যাখ্যা আমি এখনই দিচ্ছি। দেখেন, আমি একটু মার্কিং করি। দূরপ্রাচ্যের দেশগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে চীন, এটা হচ্ছে একে কি আছে, চীন, এই চায়না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা চায়না। এই 2-এ আছে মঙ্গোলিয়া, 3 নম্বরে আছে উত্তর কোরিয়া, 4 নম্বরে আছে দক্ষিণ কোরিয়া, আর 5 নম্বরে হচ্ছে জাপান। তাহলে দূরপ্রাচ্যের দেশ কয়টি? দূরপ্রাচ্যের দেশ 5টি। কি কি? চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আর জাপান। এবার 6টি যারা বলছে তারা, এইখানে একটা দেশ আছে তাইওয়ান, এটাকে বলছে তারা 6 নাম্বার দেশ। বাট তাইওয়ানের স্বাধীনতা নেই, সার্বভৌমত্ব নেই। তাইওয়ানকে যদি তারা সার্বভৌম রাষ্ট্র হিসেবে, যারা বলছে 6টি রাষ্ট্র দূরপ্রাচ্যের, তারা তাইওয়ানকে যদি স্বাধীন বলে, তাহলে একই সাথে তাদেরকে তিব্বতকেও স্বাধীন বলতে হবে, ম্যাকাও, হংকং এগুলোকেও দেশ হিসেবে ধরতে হবে। দেখেন, তাইওয়ান, এগুলো আলোচনা পরে আসবে, আমি প্রাথমিক একটু আলোচনা করি কেন দূরপ্রাচ্যের দেশ 6টি না হয়ে 5টি বলছি, সেই কারণটা বলছি। এই বাকি 5টি দেশ স্বাধীন। এবার চীনের অধীনে আরও স্বায়ত্তশাসিত বেশ কিছু এলাকা আছে, তার মধ্যে একটি হচ্ছে তাইওয়ান, যাকে তারা স্বাধীন মানে দেশ হিসেবে কাউন্ট করছে। আমি বলছি এটা দেশ নয়। তাইওয়ান, তিব্বত, হংকং, ম্যাকাও। যারা বলছে তাইওয়ানও একটি দেশ, তারা তাহলে এই 3টাকে বাদ দিচ্ছে কেন, এটা একটা প্রশ্ন। কারণ তিব্বতেরও সরকার আছে, তারপরে হচ্ছে আলাদা অর্থনৈতিক ব্যবস্থা আছে, সব কিছু আছে, জনগণ আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে। রাষ্ট্রের উপাদান 4টি আমরা জানি, নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। এই শেষ শর্তটি, বাকি 3টি থাকলেও যদি একটি দেশের সার্বভৌমত্ব না থাকে তাহলে সেটি দেশ নয়। তাহলে তাইওয়ানের সব কিছু আছে, শুধু নেই সার্বভৌমত্ব। এটি চীনের দখলে, চীনের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ঠিক একইভাবে এখানে তিব্বত আছে, এই তিব্বতেরও সরকার আছে, জনগণ আছে, আলাদা অর্থনীতি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু নেই সার্বভৌমত্ব। সো অবশ্যই আপনি এই দূরপ্রাচ্যের দেশ কয়টি এরকম যদি প্রশ্ন থাকে, আর অপশনে যদি 5টি, 6টি, 7টি, 8টি থাকে, তাহলে অবশ্যই 5টি আনসার করবেন। যদি কোনো কারণে অপশনে 5 না থাকে, শুধু সেক্ষেত্রেই 6টি উত্তর করবেন। ঠিক আছে, যে আমি বললাম বিভিন্ন বইয়ে 6টি তথ্য দেয়া আছে, বাট তথ্যগুলো ভুল। কেন ভুল? আশা করি এই বিচার করার ক্ষমতাটা আমি আপনার মধ্যে দিতে পেরেছি। হ্যাঁ, এটা নিয়ে আবার পরে আলোচনা করব, আর একটু সামনে আগাই। এবার এক নজরে এই দূরপ্রাচ্যের দেশগুলোর রাজধানী এবং মুদ্রার নাম জেনে নিই। আপনি অবশ্যই চীনের রাজধানী, এই দূরপ্রাচ্যের দেশগুলোর রাজধানীর নাম মনে রাখতে হবে আপনার। আমি গত ক্লাসে বলেছি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে 19টি দেশ, সেই 19টি দেশের রাজধানীর নাম আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে বাংলাদেশের রাজধানীর নাম মনে আছে তো সবার। এছাড়া ভারত ছাড়া আরও যে 8টি দেশ আছে, এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড, মিয়ানমার, এই সকল দেশগুলোর রাজধানীও আপনার মনে রাখতে হবে। আজকে একেবারে সংক্ষেপে বলি, এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে, এশিয়া মহাদেশের যে 44টি স্বাধীন দেশ আছে, স্বাধীন রাষ্ট্র আছে, আপনাকে এই 44টির প্রায় 44টিরই রাজধানীর নাম মনে রাখতে হবে। সবগুলোর মুদ্রার নাম মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু সবগুলোর রাজধানী আপনাকে মনে রাখতে হবে। এগুলো আসে, এশিয়া মহাদেশের দেশগুলো রাজধানীগুলো আসে। আর কিছু দেশের মুদ্রার নাম আসে, সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি পর্যায়ক্রমিক। দেখেন, আজকেও আপনাকে দিব চীনের রাজধানী বেইজিং। চীনের মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে, ইউয়ান। ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা, আর জাপানের মুদ্রা দেখেন ইয়েন, একটু পার্থক্য, ইউয়ান আর ইয়েন কাছাকাছি শব্দ। জাপানের রাজধানী টোকিও। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং, এর মুদ্রার নাম
ওন, এটাও পড়তে হবে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল বা সোল বলে অনেকে, এটারও মুদ্রা ওন। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া একই একই দেশ ছিল, যেটা আমরা একটু পরে জানবো। একসময় এসে 1954 সালে 53 সালে এটি আলাদা হয়ে যায়, 50 থেকে 53 সালের মধ্যে যুদ্ধের পরে, এবং দুটি আলাদা দেশ হয়, কিন্তু মুদ্রা একই, মানে একই নামের দু দেশের মুদ্রা আছে, ওন। ঠিক আছে। মঙ্গোলিয়া, একসময় আপনারা মঙ্গল জাতির কথা শুনে থাকবেন, দুর্ধর্ষ জাতি ছিল পৃথিবীর, চেঙ্গিস খান, হালাগু খান, ঠিক আছে। তারপরে এরকম যারা ছিল, এই মঙ্গল জাতিদের অধীনে একসময় পৃথিবীর অধিকাংশ দেশ শাসিত হয়েছে, কিন্তু বর্তমানে মঙ্গলরা শুধু মঙ্গোলিয়ার মধ্যেই সীমাবদ্ধ, এবং বিশ্ব রাজনীতিতে তাদের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই। সো এই মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি, এটা প্রায় পরীক্ষায় আসে, উলান বাটর। মঙ্গোলিয়ার মুদ্রার নাম পরীক্ষায় আসতে দেখিনি। তাইওয়ান, তাইওয়ান চীনের অধীনে, আমি এখানে তাইওয়ান রেখেছি, দেখেন তাইওয়ান বলেছি। তাইওয়ানের সরকার আছে, জনগণ আছে, আলাদা অর্থনীতি আছে, কিন্তু নেই শুধু সার্বভৌমত্ব, এটা চীনের অধীনস্থ। চীনের যেহেতু অধীনস্থ, সো এটা স্বাধীন দেশ নয়, তবে এর রাজধানী আছে তাইপে। তিব্বতেরও তো রাজধানী আছে লাসা। তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তো যারা বলছেন তাইওয়ান একটি দেশ, তারা কেন তিব্বতকে একটি দেশ বলেন না? তারা হংকং, ম্যাকাও এগুলোকে কেন একটি দেশ বলেন না? এটা হচ্ছে প্রশ্ন। ওই বইগুলো যারা লিখেছেন তারা ভুল লিখেছেন, ওই বইগুলো ফলো করবেন না এক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাইওয়ানের রাজধানী তাইপে, আর এর মুদ্রার নাম ডলার। তাইওয়ানের মুদ্রাও পরীক্ষায় আসবে না, তাহলে মুদ্রা এখানে এই 4টি মনে রাখবেন, আর প্রত্যেকটা দেশেরই রাজধানী মনে রাখবেন। তাহলে আমি কি বোঝাতে পারলাম যে দূরপ্রাচ্যের দেশ কয়টি? দূরপ্রাচ্যের দেশ 5টি। কি কি তাদের নাম মনে রাখতে হবে? আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ, অথবা নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ নয়, ঠিক আছে। তাহলে আপনি দূরপ্রাচ্যের দেশটা এইভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, আমি একটা টেকনিক শিখিয়ে দিই। আপনি বলতে পারেন কোচিজাম, চি বানানটা দীর্ঘই দিবেন, কোচি জাম। এই ক দিয়ে 2 কোরিয়া, 2। আচ্ছা, একটু অন্য পেজে লিখি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দূরপ্রাচ্যের, প্রাচ্যের 5টি দেশ কিভাবে মনে রাখবেন? বলবেন কোচি জাম। আমি সাধারণত এগুলো শর্টকাট টেকনিকে বিশ্বাস করি না, কারণ সাধারণ জ্ঞান এত ভাস্ট, এত বিস্তৃত, যে গুটি কয়েক শর্টকাট দিয়ে সাধারণ জ্ঞান শেখা সম্ভব না। এতগুলো শর্টকাট বানাতে হলে শর্টকাট মনে রাখার জন্য আবার শর্টকাট বানাতে হবে আপনাকে। সো জায়গায় জায়গায় আমি যেগুলো একেবারেই সহজ, সেগুলোতে আমি শর্টকাট দেবো, মানে শর্টকাট মনে রাখা সহজ সেটা বলছি। এই মানে মনে রাখবেন মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া। যা মানে মনে রাখবেন জাপান। চি মানে মনে রাখবেন চীন। এই ক দিয়ে মনে রাখবেন 2টা, একটা হচ্ছে, আচ্ছা উত্তর দক্ষিণ না বলে আমি যদি বলি জাস্ট 2 কোরিয়া। ক দিয়ে মনে রাখবেন 2 কোরিয়া, ঠিক আছে। মনে রাখবেন কোচিজাম, এটা দিয়ে আপনি দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখতে পারেন চাইলে, ঠিক আছে। এবার আমরা চীন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। চীন সম্পর্কে অবশ্যই জানতে হবে। চীন সম্পর্কে আলোচনা করতে গেলে, যদি ডিটেইল আলোচনা করতে যায় চীনের ইতিহাস, চীনের অর্থনীতি, চীনের রাজনীতি, তাহলে দেখা যাচ্ছে যে অন্তত 2 থেকে 3টা ক্লাস চীনের উপরেই নিতে হবে। সো এত আমাদের প্রয়োজন নেই, এত সময়ও নাই। চীন থেকে যে জিনিসগুলো না জানলেই নয় সেগুলো জানবো। প্রথমেই আমরা চীনকে মানচিত্রে একটু দেখব। চীন হচ্ছে আয়তনে বিশ্বের 3য় বৃহত্তম দেশ এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ আয়তনে। পৃথিবীতে 2টি দেশের সীমানা আছে 14টি দেশের সাথে। ভালো করে শুনি, পৃথিবীতে সবচেয়ে বেশি সীমানা শেয়ার করেছে এরকম দেশ আছে 2টি। একটি হচ্ছে রাশিয়া আর একটি হচ্ছে চীন। এই 2টি দেশই 14টি দেশের সঙ্গে তাদের সীমানা আছে। বাংলাদেশের সীমানা আছে 2টি দেশের সাথে, তাই না? মিয়ানমারের সাথে আর ভারতের সাথে। এইভাবে চীনের সীমানা আছে পৃথিবীর 14টি দেশের সাথে। আবার
রাশিয়ারও সীমানা আছে পৃথিবীর 14টি দেশের সাথে। তাহলে 14টি দেশ কারা কারা একটু আমি মার্কিং করি। এইখানে দেখেন নর্থ কোরিয়া, 2 হচ্ছে রাশিয়া, 3 মঙ্গোলিয়া, কাজাখস্তান 4, 5 হচ্ছে কিরগিজস্তান, 6 হচ্ছে তাজিকিস্তান, তারপরে এইখানে একটা সীমানা আছে 7 পাকিস্তানের, তারপরে হচ্ছে আফগানিস্তানের সীমানা আছে এইটা 8 ইন্ডিয়া, 9 নেপাল, 10 ভুটান, 11 হচ্ছে মিয়ানমার, 12 লাওস, 13 ভিয়েতনাম, কোনো একটা ছাড়া পড়েছে, 14টি হবে, ঠিক আছে, 14টি হবে, আমার কোথাও একটা ছাড়া পড়লো। এখানে 1 2 3 4 5 6, এইখানে আছে একটা 7, এখানে 8 9 10 11 12 13, এই যে 14, এই 14টি দেশের সাথে চীনের সীমানা আছে। আপনাদের কাছে যে ম্যাপ আছে সেই ম্যাপে একটু ভালো করে দাগিয়ে নেবেন, ঠিক আছে। দাগিয়ে নিলে হবে কি, চীনের সীমানা কোন কোন দেশের সাথে আছে আপনি এটা একবার যদি ম্যাপ থেকে দেখে রাখতে পারেন, তাহলে প্রশ্ন যদি এরকম হয় নিচের কোনটি চীনের সীমান্তবর্তী দেশ অথবা সীমান্তবর্তী দেশ নয়, প্রশ্নকারী যদি এই প্রশ্ন করে তাহলে কি আপনি তার মাথায় বাড়ি দিবেন যে এত দেশ আছে, 14টা দেশের নাম কি আমি মুখস্থ করে রেখেছি? আপনি এই কথা বলতে পারবেন না। আপনি যদি ম্যাপে দেখে রাখেন কোন কোন দেশ চীনের সীমান্তবর্তী, তাহলে আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে চীন। চীন থেকে এবার আমরা চীনের ইতিহাস সম্পর্কে একটু পড়ি। চীনের প্রাচীন যুগ থেকে বর্তমান যুগের যে শাসনতান্ত্রিক ইতিহাস, সেটা আমি জাস্ট সালটা এবং সময়টা নিয়ে রেখেছি। দেখেন, প্রথমে আছে হচ্ছে সিয়া রাজবংশ, খ্রিস্টপূর্ব 2100 অব্দ থেকে 1600 অব্দের মধ্যে তারা চীন শাসন করেছে। এখন এগুলো দেখে আপনার মাথা ঘুরতে পারে যে এত সাল কিভাবে মনে রাখবো। মনে রাখতে হবে না, এখানে জাস্ট আমি আপনাকে চীনের ধারাবাহিক ইতিহাসটা দেখিয়েছি যে খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 2100 বছর আগে থেকে চীনের এই রাজবংশের শাসন শুরু হয়ে এরা 1911 সাল পর্যন্ত বিভিন্ন রাজবংশ চীন শাসন করেছে। এই 1911 সাল পর্যন্ত এই রাজবংশগুলো কারা কারা ছিল সেগুলো জাস্ট আমি আপনাকে এক নজরে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি সব নাম বলছি না, আপনি জাস্ট একবার দেখে রাখবেন, এখান থেকে পরীক্ষা ওইভাবে আসবে না, তবে রাজবংশগুলোর নাম একটু মনে রাখবেন। এখন দেখেন তো, এই রাজবংশগুলোর মধ্যে থেকে 3টা রাজবংশকে আমি লাল কালার করে রেখেছি। এর কারণটা কি? এর একটা কারণ আছে। এটা হচ্ছে চীনের প্রথম রাজবংশ, ঠিক আছে। প্রথম রাজবংশ কি? সিয়া। এবার এটা পরীক্ষায় আসতে পারে যে চীনের রাজবংশের ইতিহাসে প্রথম রাজবংশ কোনটি ছিল, প্রথম রাজবংশের নাম কি ছিল। এতগুলো রাজবংশের মধ্যে থেকে জাস্ট 3টা রাজবংশের নাম আপনি মনে রাখতে পারবেন না, রাখতেই হবে। সিয়া রাজবংশ চীনের প্রথম রাজবংশ। আর এখানে এইটা লাল হওয়ার কারণ কি? কিন রাজবংশ 221 খ্রিস্টপূর্বাব্দের থেকে তারা শাসন করেছিল। এদের সময় চীনের প্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়। চীনের মহাপ্রাচীর নাম নিশ্চয়ই শুনেছেন, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এই গ্রেট ওয়াল একটা কোনো নির্দিষ্ট রাজবংশ নির্মাণ করে নাই, এটা শুরু হয়েছিল কিন রাজবংশের শাসনামলে। তারা মঙ্গলদের আক্রমণ থেকে নিজেদের রাজ্যকে, নিজেদের জানমালকে রক্ষা করার জন্য এই মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই বিভিন্ন রাজবংশ বংশ পরম্পরায় এই মহাপ্রাচীরের নির্মাণ কাজ এগিয়ে নিয়ে গেছে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, শেষটা সিয়াং রাজবংশ, এটা হচ্ছে চীনের শেষ রাজবংশ। চীনের শেষ
বংশ, ঠিক আছে। তাহলে এই তিনটাও রাজবংশ মনে রাখবেন। সিয়া রাজবংশ চীনের প্রথম রাজবংশ, কিন রাজবংশের আমলে চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়, আর সিয়ং এটা হচ্ছে চীনের সর্বশেষ রাজবংশ। এরপরে কি হলো সেটা দেখব। চীনের নাম, চীনের যে রাজা ছিলেন তারা নিজেদেরকে সান অফ গড নামে পরিচয় দিতেন, যে ঈশ্বরের সন্তান আমরা, সান অফ গড। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চীনের রাজারা, চীনের সম্রাটরা নিজেদের কি বলে পরিচয় দিতেন, অথবা সান অফ গড নামে পরিচয় দিতেন কারা? চীনের রাজারা, ঠিক আছে। চীনের পূর্ব নাম ক্যাথে, পরীক্ষায় প্রশ্ন আসবে চীনের পূর্ব নাম কি? আপনারা পূর্ব নাম মুখস্থ অংশের মধ্যে পড়েছেন অথবা পড়বেন। চীনের পূর্ব নাম হচ্ছে ক্যাথে। চীনের রাজতন্ত্র বিলুপ্ত হয় কত সালে বললাম? 1911 সালে। এই রাজতন্ত্র বিলুপ্ত করেন সানিয়াত সেন নামক একজন চাইনিজ, নিশ্চয়ই তার নাম শুনেছেন, সানিয়াত সেন। ডক্টর সানিয়াত সেন চীনের রাজতন্ত্রের পতন ঘটিয়ে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেন কত সালে? 1912 সালে। 1911 সালে রাজবংশের পতন ঘটলো সানিয়াত সেনের নেতৃত্বে এবং 1912 সালে চীন প্রজাতন্ত্র হলো। এরপর দীর্ঘ 37 বছর প্রজাতন্ত্র দ্বারা শাসিত হয়েছে চীন। অবশেষে 1949 সালে মাও সেতুং নামক একজন ব্যক্তি আবারও আন্দোলন শুরু করেন, বিপ্লব শুরু করেন। তিনি কমিউনিস্ট বিপ্লব শুরু করেন। এই 1949 সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়। চীনা কমিউনিস্ট পার্টি, বিশ্বের বৃহত্তম কমিউনিস্ট পার্টি হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। এই চীনের কমিউনিস্ট পার্টি 1949 সালে হয়। আশা করি বুঝতে পারছেন ধারাবাহিক আলোচনা। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এটি। আচ্ছা, কনফুসিয়াস তিনি ছিলেন চীনের একজন দার্শনিক, ঠিক আছে। কনফুসিয়াস ছিলেন চীনের দার্শনিক এবং চীনের যত দার্শনিক ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এই কনফুসিয়াস। ফালুন গং কি? পরীক্ষায় প্রশ্ন আসে, ফালুন গং কি? ফালুন গং চীনের একটি আধ্যাত্মিক আন্দোলনের নাম। আচ্ছা, দালাই লামা চীনের তিব্বতের ধর্মীয় নেতা, চীনের তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। আমরা আরেকটু সামনে যাই। উইঘুর কি? উইঘুর, পরীক্ষায় প্রশ্ন আসবে উইঘুর কি, অথবা উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের কোন অঞ্চলে বসবাস করে? উইঘুর চীনের একটি মুসলিম সম্প্রদায়, চাইনিজ, তারা অরিজিন হচ্ছে তাদের চায়না, মানে চাইনিজ তারা, এবং তারা ইসলাম ধর্মের অনুসারী। এরা মূলত চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বিশ্বের প্রথম কাগজ আবিষ্কৃত হয় চীনে, ঠিক আছে। গ্রেট হল, গ্রেট ওয়াল এগুলো চীনে অবস্থিত। গ্রেট ওয়াল অফ চায়না মানে চীনে অবস্থিত, যেটার কথা আগেই বললাম। আধুনিক ইলেকট্রনিক্সের বর্জাগার বলা হয় চীনকে। দেখেন, আমরা যত ফোন, ল্যাপটপ, এলইডি লাইট, ঘড়ি, যত কিছু, কম্পিউটার, যত কিছু ইউজ করি, এগুলো নষ্ট হলে একসময় আমরা ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দিই, তাই না? এই যে আমরা ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দিলাম টাকার বিনিময়ে অথবা কোনো কিছুর বিনিময়ে, আমাদের বাড়ির নিচে সারাদিন এরা এসে মানে মাইকিং করে বেড়ায়, তাই না? তো এদের কাছে যে বিক্রি করে দিলাম, আপনি যদি কোনো ভাঙড়ির আড়তে যান তাহলে দেখবেন বিশাল স্তূপ এই নষ্ট ইলেকট্রনিক্স দ্রব্যের। এগুলো আলটিমেটলি কোথায় যায়? এদের গন্তব্য কোথায়? এরা আসে যেমন অধিকাংশ চীন থেকে, আবার এরা নষ্ট হওয়ার পর আবার রিসাইকেলের জন্য চীনে চলে যায়। এই জন্য বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের বর্জাগার বলা হয় চীনকে, ঠিক আছে। চীনের ধনভাণ্ডার বলা হয় হুনান প্রদেশকে। চীনের যত প্রদেশ আছে তার মধ্যে হুনান নামক যে প্রদেশ আছে, এখানে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদিত হয়। এই জন্য তাদের ধান ভাণ্ডার বা খাদ্যের ভাণ্ডার বলা হয় হুনান প্রদেশকে। চীনের প্রধান উপজাতির নাম হচ্ছে হান। হান নামে আমরা একটা রাজবংশ দেখেছি, দেখেন তো, এই যে হান রাজবংশ, বর্তমানে তারা চীনের একটি উপজাতি, এবং চীনের যতগুলো উপজাতি আছে তার মধ্যে প্রধান উপজাতি হান। আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন, যেটা আগেই বলেছি। চীনের মোট প্রদেশ আছে 29টি, আর বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী হচ্ছে চীনের সেনাবাহিনী। এই তথ্যগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখি আমরা কি আছে, চীনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ। আমি আগেই বলেছি চীন থেকে যদি ডিটেল আলোচনা করতে যাই অনেক বড় ক্লাস লাগবে, আমাদের সেটা প্রয়োজন নেই। আমরা জাস্ট যতটুকু দরকার ততটুকুই নিব এখান থেকে, ঠিক আছে।
দেখেন চীনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের মধ্যে প্রথমেই আমরা দালাই লামা সম্পর্কে পড়ব। দালাই লামা আসলে কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি পদের নাম। দালাই লামা কোনো ব্যক্তির নাম নয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, আয়াতুল্লাহ খামেনি কোনো ব্যক্তির নাম নয়, ঠিক আছে? প্রেসিডেন্ট কোনো ব্যক্তির নাম নয়, প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির নাম নয়, হুজুর কোনো ব্যক্তির নাম নয়, মাওলানা কোনো ব্যক্তির নাম নয়। ঠিক একইভাবে দালাই লামা কোনো ব্যক্তির নাম নয়। তাহলে দালাই লামাকে ওই যে বললাম তিব্বত, চীন এবং নেপালের মধ্যবর্তী বিস্তীর্ণ একটি দুর্গম পার্বত্য অঞ্চলের নাম হচ্ছে তিব্বত। তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ, আর তিব্বতের রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর। কেন নিষিদ্ধ দেশ আর কেন নিষিদ্ধ শহর বলা হয় জানেন আপনারা? জানলে একটু কমেন্টে জানান তো। তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ আর তিব্বতের রাজধানী লাসাকে কেন নিষিদ্ধ শহর বলা হয়? এই প্রশ্নের উত্তর দয়া করে টাইপ করে লেখেন। হ্যাঁ, খালি খালি বসে বসে শুনেন না, একটু হাত পা নড়ান, লেখেন, তাহলে মনে থাকবে বেশি। আমি বলে দিব শেষে কেন নিষিদ্ধ। দেখেন দালাই লামা হচ্ছে চীনের তিব্বত উপত্যকার বৌদ্ধ ধর্মীয় নেতা। দালাই লামা শব্দের অর্থ হচ্ছে মহাসাগর। দালাই লামাকে বলা হয় এশিয়ার নেলসন ম্যান্ডেলা। দালাই লামা 1959 সালে ভারতে পালিয়ে যান। 1969 সালে তিনি চীনের আগ্রাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। বর্তমান দালাই লামার নাম তেনজিং গিয়াৎসো। বুঝলেন কিছু? আমি জাস্ট দালাই লামা থেকে যে তথ্যগুলো আপনার জন্য প্রয়োজন পরীক্ষা আসবে সেগুলো বলছিলাম দালাই লামা কোনো ব্যক্তির নাম নয়, বরং দালাই লামা একটি পদের নাম। এই দালাই লামা তিব্বতের ধর্মীয় নেতা। তিব্বতের অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী। বাংলাদেশের পাল বংশের পরে, সেন বংশের পরে যখন মুসলিমরা এদেশ জয় করে, তখন এই যে বাংলা সাহিত্য পড়তে গিয়ে দেখেছেন যে বাংলাদেশের প্রাচীন সাহিত্যিক নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে। আবার তিব্বতেও এর একটা ভার্সন আছে। তো বাংলাদেশের চর্যাপদ তিব্বতে বা নেপালে গেল কিভাবে? এই যে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা ছিল, বৌদ্ধ ভিক্ষু ছিল, তারা মুসলিম আক্রমণের পরে এদেশ থেকে পালিয়ে তিব্বতে এবং নেপালে চলে গিয়েছিলেন। তো তিব্বতের অধিকাংশ মানুষ বৌদ্ধ। এই বৌদ্ধদের নেতা হচ্ছেন দালাই লামা। এবার এই তিব্বতকে যখন চীন দখল করে নিল জোরপূর্বক, তিব্বত কিন্তু স্বাধীন সার্বভৌম একটা এলাকা ছিল, দালাই লামার দ্বারা শাসিত হচ্ছিল। এরপর চীন বলল যে বেটা তোদের আবার কিসের স্বাধীনতা, তোরা আমাদের পেটের মধ্যে আছিস, মানে তোরা আমি চীন, তোদের আলাদা কোনো স্বাধীনতা নেই। এই বলে চীন যখন তিব্বত দখল করে নিল, তো দালাই লামা স্বাভাবিকভাবে এটা মেনে নেবে না। তখন দালাই লামা চীনের বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং ভারতে পালিয়ে আসলো। যেমনিভাবে শেখ হাসিনা পালিয়ে ভারত গেছে, ঠিক একইভাবে দালাই লামাও পালিয়ে ভারতে এসেছেন, ঠিক আছে? এবং এখনও তিনি ভারতে অবস্থান করছেন। ওই দালাই লামার মৃত্যুর পরে বর্তমান যে দালাই লামা আছেন তিনি হচ্ছেন তেনজিং গিয়াৎসো। সো এই তথ্যগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা ডক্টর সান ইয়াত সেন সম্পর্কে জানবো। ডক্টর সান ইয়াত সেন, আমি বললাম যে চীনের রাজবংশের পতন হলো 1911 সালে। 1911 সালে কি এমনি এমনি রাজবংশের পতন হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো? না, আন্দোলন করতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল, সংগ্রাম করতে হয়েছিল। এই সংগ্রামের নেতা ছিলেন ডক্টর সান ইয়াত সেন। এই সান ইয়াত সেন 1911 সালে চীনের রাজতন্ত্রে বিলুপ্ত করে রাজতন্ত্রের জায়গায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেন। তিনি 1911 থেকে 12 এক বছর শাসন করেন। তার মৃত্যুর পরে আরো 36 বছর চীন এই প্রজাতন্ত্র দ্বারা শাসিত হয়েছে। এরপরে চীনে যে বিষয়টি এসেছে, মাও সেতুং নেতা হয়েছেন এবং চীনে তিনি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত করেছেন। রাশিয়ার অনুসরণে তিনি চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। তিনি হচ্ছেন মাও সেতুং। তিনি গণচীনের প্রতিষ্ঠাতা। কমিউনিস্ট বিপ্লব সংগঠিত হয়, যেটা আগেও বললাম, জাস্ট যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। তো মাও সেতুং সম্পর্কে এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। এরপরে শি জিনপিং, এর সম্পর্কে তেমন কিছু জানার নেই। চীনের বর্তমান প্রেসিডেন্ট তিনি। সাম্প্রতিক তথ্য যেগুলো আসে সেগুলো এর সাথে অ্যাড করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে শি জিনপিং তিনি বর্তমানে চীনের প্রেসিডেন্ট। চীন একটা পরাশক্তি হয়ে উঠছে এই শি জিনপিং এর হাত ধরেই, তার নেতৃত্বেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা
চীনের বিভিন্ন অঞ্চল নিয়ে পড়ব। এবার আমরা জানবো তিব্বত। তিব্বত সম্পর্কে অলরেডি আলোচনা হয়েছে। তিব্বত নিয়ে যে আলোচনা করলাম এটাই তিব্বতের, ওই যে বললাম স্বাধীনতা নেই, চীন দখল করে নিয়েছে। দখল করার পরে দালাই লামা বিদ্রোহ করে ওখান থেকে পালিয়ে এসেছেন। দালাই লামা ভারতে থাকেন। বর্তমান দালাই লামার নাম তেনজিং গিয়াৎসো। দালাই লামা যে প্রাসাদে বসবাস করেন তার নাম হচ্ছে পোতালা প্রাসাদ। এইটা একটু মনে রাখবেন। আর পৃথিবীর নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে, আর নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, তিব্বতের রাজধানী। আমি বলেছিলাম আপনারা কেউ এটা জানেন কি না। আপনারা হয়তো কমেন্ট করেছেন, সেগুলো পেছনে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। জাস্ট আমি নিজেই বলে দিই কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ আর লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়। আমি আগেই বলেছি তিব্বত অত্যন্ত দুর্গম পার্বত্য একটা পর্বতময় এলাকা। তো তিব্বতের বাইরে থেকে সাধারণ যারা মানুষ তারা যদি তিব্বতে যায় তাহলে এই পর্বতে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ জায়গা, দুর্গম জায়গা, দুর্ঘটনা ঘটে মৃত্যুর আশঙ্কা থাকে এবং অতীতে বহু মানুষ তিব্বতে যাওয়ার সময় প্রাণ হারিয়েছেন। এই জন্যে মূলত তিব্বতের দুর্গমতার কারণে তিব্বত নিষিদ্ধ। আরও একটি পরোক্ষ কারণ আছে, কারণ চীন যখন তিব্বতকে দখল করে নেয় তখন চীন চায়নি যে বাইরের কেউ, আন্তর্জাতিক গণমাধ্যমের কেউ গিয়ে সেখানে নাক গলাক বা খবর প্রচার করুক যে তিব্বতে কি হচ্ছে বা চীন তিব্বতকে কি করছে, এটা যাতে বাইরে না যায়। এজন্য ওই সময় কিছুদিনের জন্য তিব্বতে বাইরের মানুষের যাওয়া আসার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরোক্ষ আরেকটা কারণ এটাও যে এজন্য তিব্বতকে নিষিদ্ধ এবং লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়। তবে মেইন কারণটা হচ্ছে ভৌগোলিক দুর্গমতা। ঠিক আছে, দুর্গম অঞ্চলের কারণে এখানে যাওয়া যেহেতু ঝুঁকিপূর্ণ তাই নিষিদ্ধ ছিল তিব্বতে যাওয়া। তো বর্তমানে আবার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে তিব্বতে যাওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে ম্যাকাও। ম্যাকাও কি? ইউরোপীয়দের উপনিবেশবাদ থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চীনের একটি অঞ্চল হচ্ছে ম্যাকাও। এই ম্যাকাও পর্তুগালের অন্তর্ভুক্ত ছিল। পর্তুগাল দীর্ঘ 442 বছর এই ম্যাকাওকে শাসন করেছে। অবশেষে 1999 সালে ম্যাকাও স্বাধীন হয়নি, বরং এটি চীনের দখলে আবার চলে গেছে। ম্যাকাওয়ের চীনে এক দেশে দুই নীতি চালু আছে। ম্যাকাও, হংকং, তিব্বত সব জায়গাতেই। ম্যাকাও, তাইওয়ান, হংকং, তিব্বত এই চারটি চীনের মূল স্বায়ত্তশাসিত অঞ্চল। আমি আবারও বলছি, এই চারটি অঞ্চলের একটা রাষ্ট্র গঠন হতে হলে যা কিছু লাগে সব কিছুই এই চারটি অঞ্চলের আছে, শুধু নেই সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ক্ষমতাটা চীনের দখলে আছে। সো এই চারটি অঞ্চল কোনো দেশ নয়। তাই ওই যে শুরুতে বলেছিলাম তাইওয়ান কোনো দেশ নয়, ঠিক একই কারণে ম্যাকাও কোনো দেশ নয়। যারা বলে তাইওয়ান দেশ তাদেরকে ম্যাকাওকে একটি দেশ বলতে হবে, তাদেরকে তিব্বতকেও একটি দেশ বলতে হবে, তাদেরকে হংকংকেও একটি দেশ বলতে হবে। যদি এই তিনটিকে দেশ না বলতে পারে তাহলে তাদের কোনো অধিকার নেই যে তারা তাইওয়ানকে দেশ বলে চালিয়ে দেয়। তারা ভুল তথ্য দেয় আপনাকে। তাহলে এক দেশে দুই নীতি এটা কি জিনিস, এটা একটু জানি। এক দেশে দুই নীতি কি জিনিস? এটা মূলত আর্থিক একটা নীতি। চীনের যে মূল অর্থনীতি সেটা সমাজতান্ত্রিক অর্থনীতি, রাশিয়ার মতো সমাজতান্ত্রিক অর্থনীতি। যদিও দুইটার আলাদা ব্যাপক পার্থক্য আছে রাশিয়ার সমাজতন্ত্র আর চীনের সমাজতন্ত্রের মধ্যে। তো চীনের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি, কিন্তু চীন ম্যাকাও, হংকং এবং তাইওয়ান এই তিনটি অঞ্চলকে স্বায়ত্তশাসন দিয়েছে। এখানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু আছে। এখানে তারা নিজেরা বাজেট ঘোষণা করে, নিজেরা শাসন পরিচালনা করে, সব কিছু করে। এই জন্য চীনের মূল ভূখণ্ড থেকে এই তিনটি অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা যেহেতু আলাদা, এজন্যে চীনের এই তিনটি অঞ্চলকে বলা হয় এক দেশে দুই নীতি। আপনাকে পরীক্ষা প্রশ্ন করবে এক দেশে দুই নীতি কোথায় চালু আছে? ম্যাকাওয়ে চালু আছে, হংকং এবং তাইওয়ান এই তিনটি জায়গায় চালু আছে। আচ্ছা, হংকং কি? হংকং যুক্তরাজ্য চীনের মধ্যে সংঘটিত হয় আফিম যুদ্ধ 1839 থেকে 42 সালের মধ্যে। হংকং এই 1842 সালে নানকিং চুক্তির মাধ্যমে এই দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ হয়। ব্যাপারটা হচ্ছে 1839 সাল, এই আফিমকে নিয়ে চীন এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়। আফিম কি জিনিস? এক ধরনের মাদক, তাই না? তো হংকংয়ের এই অঞ্চলে প্রচুর আফিম উৎপাদন হতো। ব্রিটিশরা এই আফিম নিজেদের দখলে নিতে চাচ্ছিল। আবার চীন বাড়ির কাছের জায়গা জমি ব্রিটেনকে দিতে চাচ্ছিল না। সো এই জন্য 1839 সালে
এই দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় আফিমকে কেন্দ্র করে, এই জন্য এই যুদ্ধের নাম আফিম যুদ্ধ। এই যুদ্ধ শেষ হয় 1842 সালে নানকিং নামক স্থানে। এই দুইটি দেশের মধ্যে চুক্তি হয়, চুক্তির মাধ্যমে যুদ্ধে চীন কিন্তু হেরে যায়। এই চুক্তির মাধ্যমে কি হয়, নানকিং চুক্তির মাধ্যমে এই হংকং ব্রিটেনকে দিয়ে দেয়, চীন দিয়ে দিতে বাধ্য হয়, ঠিক আছে। এই যে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে 156 বছর এই হংকং ছিল ব্রিটেনের অধীনে। এরপরে 1997 সালে এই চুক্তি, নানকিং চুক্তির মেয়াদ শেষ হয় এবং হংকং আবারও চীনের অধীনে আসে, স্বাধীন হয়নি। এই হচ্ছে হংকংয়ের অবস্থা। তাইওয়ান, তাইওয়ান চীনের বর্তমানে একটি বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চল, এর পূর্ব নাম হচ্ছে ফরমোজা। তাইওয়ান স্বাধীন হয় 1949 সালে, এরপর 1971 সালে এটি আবার চীনের দখলে চলে যায়। এই তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তাইওয়ানের সাথে নেই। এবার উইঘুর, উইঘুর জাতি সম্পর্কে প্রথমেই বলেছি যে উইঘুর চীনের একটি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়, তারা মূলত জিনজিয়াং প্রদেশে বসবাস করে। এই দুইটা লাইন মনে রাখবেন, উইঘুর থেকে আর কিছু পড়তে হবে না। এরপরে আমরা উত্তর ও দক্ষিণ কোরিয়া সম্পর্কে পড়ব। একটু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে নজর দিতে হবে, যদিও আমরা ক্লাসে আলাদাভাবে বিশ্বযুদ্ধের ইতিহাসই পড়ব। আজকে সংক্ষেপে কোরিয়া আলোচনার সুবিধার্থে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলি। দেখেন, বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1919 পর্যন্ত, তাই না? 1919 পর্যন্ত নাকি 1918 পর্যন্ত। এরপরে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত আরও একটি বিশ্বযুদ্ধ হয়, যাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল জার্মানি, তারপরে ইটালি, জাপান এরা, আর আরেক দিকে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এরা। তো দ্বিতীয় যুদ্ধের আগ পর্যন্ত, সালটা হচ্ছে 1910 থেকে 1945 সাল পর্যন্ত, এই যে কোরিয়া, এইটার নাম হচ্ছে, এই পুরোটা হচ্ছে কোরিয়া, ঠিক আছে। এই পুরোটার নাম হচ্ছে কোরিয়া। এই কোরীয় উপদ্বীপ বা কোরিয়া জাপানের অধীনস্থ একটি দেশ ছিল, মানে কোরিয়া স্বাধীন ছিল না 1910 থেকে 1945 পর্যন্ত। এবার 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। জার্মানি আত্মসমর্পণ করার পরেও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। অবশেষে 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা বিস্ফোরণের ফলে, লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান, এই দুটি বোমা বিস্ফোরণের ফলে জাপান বিশ্বযুদ্ধে নিজেদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যে জাপান আত্মসমর্পণ করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার পরে যারা মিত্র শক্তি অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, তারা পরাজিত শক্তির ভূখণ্ডগুলো দখল করে নিল। যেমন জার্মানি 2 ভাগে ভাগ করে নিল, যেমন ভিয়েতনাম 2 ভাগে ভাগ হয়ে গেল, যেমন তুরস্ক বিভক্ত হয়ে গেল, মানে ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, শুধু তুরস্কের মধ্যে ওসমানীয় সাম্রাজ্য সীমাবদ্ধ থাকলো বা তুরস্ক সাম্রাজ্য সীমাবদ্ধ থাকলো। ঠিক একইভাবে এই কোরিয়াকেও আমেরিকা এবং রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নিল। এরা 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর একটা দাগ টানলো। এই 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর 38 ডিগ্রি প্যারালাল অক্ষরেখা বরাবর একটা দাগ টেনে বলল যে উপরের দিকটা রাশিয়া মানে আধিপত্য বিস্তার করবে, আর নিচের দিকটা আমেরিকার অনুশাসন চলবে। এবার রাশিয়া ছিল, যদিও রাশিয়া আর আমেরিকা একসঙ্গে যুদ্ধ করেছিল, একই দলের লোক ছিল যুদ্ধের সময়, কিন্তু তারা আদর্শগতভাবে দুইজন একে অপরের শত্রু সেই জন্মলগ্ন থেকেই। রাশিয়ার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, শাসন ব্যবস্থা পরিচালিত হয়, আর আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রচার করে, জাহির করে। এবার উত্তর কোরিয়ায় যেটা হলো, রাশিয়ার আদলে সমাজতন্ত্র চালু হলো, আর দক্ষিণ কোরিয়ায় আমেরিকার আদলে গণতন্ত্র চালু হলো। এই সমাজতন্ত্র এবং গণতন্ত্র কারো উঠানের মধ্যে দিয়ে, কারো ঘরের মধ্যে দিয়ে এই কোরিয়া ভাগ করে ফেলা হলো। ভাগ করার পরে দুটি দেশের জনগণের মধ্যে তীব্র শত্রুতা শুরু হলো। এরই ফলশ্রুতিতে 1950 থেকে 53 সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে কোরীয় যুদ্ধ অনুষ্ঠিত হলো। 1953 সালে এই যুদ্ধের অবসান ঘটলো। এরপরে স্থায়ীভাবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া দুটি আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। এখনো সেটি আলাদা নামেই টিকে আছে। তো দুই কোরিয়া একত্রীকরণের একটা প্রস্তাব ছিল, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এটা প্রস্তাব করেছিলেন।
এটা সানশাইন পলিসি নামে পরিচিত। আর এর জন্য যে আলোচনার যে জায়গাটা, সেই গ্রামের নামটা হচ্ছে পানমুনজাম গ্রাম। তো আমি উত্তর ও দক্ষিণ কোরিয়া থেকে যে তথ্যগুলো বললাম, এই তো প্রশ্নগুলো আবারও আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ব তখন আবার আসবে, এই জন্য সংক্ষেপে বললাম। সো এতটুকু জেনে রাখলেই চলবে উত্তর ও দক্ষিণ কোরিয়া থেকে। এবার জাপানের কথা বলি। জাপান পৃথিবীতে বর্তমানে সবচেয়ে শান্তির এবং সভ্য দেশ। পৃথিবীতে একটি দেশই আছে যে দেশের সংবিধানে যুদ্ধ নামক শব্দটি নেই, এজন্য জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। তবে জাপান আগে থেকেই এরকম নম্র ভদ্র সভ্য ছিল না। জাপানের সম্রাট মিকাডো, জাপানের সম্রাটকে কি বলা হতো? মিকাডো। জাপান অত্যন্ত যুদ্ধবাজ একটি দেশ ছিল এবং ঔপনিবেশিক শক্তি সম্পন্ন একটি দেশ ছিল। ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড, এরা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ দখল করে রেখেছিল, জাপানের অধীনেও অনেকগুলো অঞ্চল দখলে ছিল। যেমন মিয়ানমার জাপানের অধীনে ছিল। তারপরে একটু আগেই বললাম উত্তর দক্ষিণ কোরিয়া, মানে কোরীয় উপদ্বীপ জাপানের অধীনে ছিল। তো জাপান যুদ্ধবাজ একটি দেশ থেকে এই ঠান্ডা শান্তশিষ্ট নম্রভদ্র দেশ কেমনে হলো? ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল জার্মানি। জার্মানি আত্মসমর্পণ করার পরেও জাপান একাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তারা সফলভাবে যুদ্ধ চালাতে চালাতে ভুলটা করলো হাওয়াই দ্বীপপুঞ্জ মানে বোমা নিক্ষেপ করে। আমেরিকা তখনও প্রত্যক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়নি, আমেরিকা খালি অস্ত্রই বিক্রি করতেছে। এরপরে অস্ত্র বিক্রি করার রাগে জাপান কি করলো? আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে বোমা ফেললো। এর প্রেক্ষিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করলো 45 সালে গিয়ে, এবং জাপানকে কোনোভাবেই যখন ঠান্ডা করা যাচ্ছিল না, তখন হ্যারি এস ট্রুম্যান, আমেরিকার ওই সময়ের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, তিনি নির্দেশ দিলেন যে জাপানে পারমাণবিক বোমা ফেলাও। ওপেনহাইমার বোমা তৈরি করে ফেলেছে অলরেডি। দুটি বোমা নিয়ে আসা হলো, লিটল বয় আর ফ্যাটম্যান। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় আর 9 আগস্ট নাগাসাকিতে এই দুটি বোমা নিক্ষেপ করার ফলে জাপান স্তব্ধ হয়ে গেল। পুরো বিশ্বের সাথে সাথে জাপান স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ বন্ধ করলো, আত্মসমর্পণ করলো। তার অধীনস্থ বার্মা ব্রিটেন দখল করলো, তার অধীনস্থ কোরিয়া, রাশিয়া এবং আমেরিকা দখল করলো, এবং জাপানকে নানাভাবে অপদস্থ করা হলো, ক্ষতি পূরণের সম্মুখীন করা হলো ইত্যাদি কারণে। এরপরে জাপানে যে সংবিধান তৈরি হয়েছিল, জাপানে 1945 সালের পরে যে সংবিধান তৈরি হয়েছিল 1947 সালে, সেই সংবিধান থেকে যুদ্ধ নামক শব্দটি বাদ দিয়ে দেওয়া হলো। এরপর থেকে জাপানের সংবিধানকে বলা হয় শান্তির সংবিধান। আশা করি আমি বোঝাতে পেরেছি। বোর্ডে যে লেখাগুলো আছে এগুলো আপনি পরে পড়ে নিন। আচ্ছা, জাপানের সংসদ বা পার্লামেন্টের নাম খুব পরীক্ষা আসে, যে ডায়েট। জাপানের 3টা গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনাম আছে। একটি হচ্ছে সূর্যোদয়ের দেশ, আরেকটা হচ্ছে প্রাচ্যের গ্রেট ব্রিটেন, আরেকটা হচ্ছে ভূমিকম্পের দেশ। জাপানে মোট অনেকগুলো দ্বীপ আছে। দ্বীপের সংখ্যাটা এখানে আছে, দেখেন 6852টি দ্বীপ নিয়ে জাপান গঠিত। এর মধ্যে 4টি দ্বীপ বড় বড়, হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু। হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু, এই 4টি হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু, এই 4টি বড় দ্বীপ। এই 4টি বড় দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে এদের হনসু। এই হনসু দ্বীপে জাপানের টোকিও, রাজধানী টোকিও অবস্থিত। এই তথ্যগুলো পরীক্ষায় খুব আসে। এবার দেখেন, জাপানের পূর্ব দিকে পৃথিবীর আর কোনো দেশ নেই। জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ। এই জন্যে সূর্যমামা যখন উঠে পূর্ব দিক থেকে, তখন সূর্যমামাকে প্রথমে দেখতে পায় জাপানের লোকজনই। প্রথমে জাপানেই সূর্য উঠে, এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। ঠিক আছে। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলারও এরকম একটা ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল আছে। সবকিছুর ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে না। ভূমিকম্পের দেশ জাপান একটি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। প্রচুর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, এর ফলে ভূমিকম্প হয়, এজন্য জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। এই 3টি ভৌগোলিক উপনাম অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় জাপানের একটি শহর, ওসাকাকে ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত। জাপানি ভাষায় জাপানিরা নিজেদের দেশকে বলে নিপ্পন। আর সুপ্ত আগ্নেয়গিরি ফুজিয়ামা, খুব সুন্দর একটা পর্বত, মাউন্ট ফুজিয়ামা, এটি কিন্তু একটি সুপ্ত আগ্নেয়গিরি।
এই ফুজিয়ামার জন্ম হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। এটি জাপানের হনসু দ্বীপে অবস্থিত। জাপান থেকে একটু এই তথ্যগুলো জানলেই চলবে। এরপরে মঙ্গোলিয়া। একটা সময় মঙ্গোলিয়ার নামে সারা বিশ্ব যদিও কাঁপতো, কিন্তু এখন আর মঙ্গোলিয়া খবরে নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যাপারটা এমন, ঠিক আছে। একসময় যারা খুব খবরে ছিল, যাদের জন্য সারা বিশ্ব কাঁপতো, যারা বাগদাদ নগরীকে ধ্বংস করেছিল, পৃথিবীর বহু সভ্যতা, বহু মানুষের প্রাণহানি ঘটেছে মঙ্গলদের হাতে, কিন্তু মঙ্গোলিয়া বর্তমানে ঠান্ডা। তবে এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ঠান্ডা হয় না, এরা এমনি এমনি ঠান্ডা হয়ে গেছে। তো দেখেন, মঙ্গোলিয়া স্বাধীনতা লাভ করেছিল, এরাও পরাধীন হয়েছিল। এরা 1911 সালে স্বাধীনতা লাভ করে। এদের রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। মঙ্গোলিয়া থেকে খুব বেশি কিছু পড়ার নেই। তো মঙ্গোলিয়ার রাজধানী কি, আর এই যে গোবি মরুভূমি, তারপরে পামির মালভূমি, এগুলো মঙ্গোলিয়া অবস্থিত। জাস্ট এই ভৌগোলিক বিষয়গুলো জানলেই চলে। মঙ্গোলিয়া থেকে তেমন কিছু পরীক্ষায় আসে না। মধ্য এশিয়া। মধ্য এশিয়ার 5টি দেশ, আমি প্রথম দিকেই বলেছি ক্লাসে, মধ্য এশিয়ার দেশ 5টি। মনে রাখবেন, পৃথিবীতে স্থান, একটা শব্দের নাম হচ্ছে স্থান, দন্ত শয়তয় আকার দন্তন্য স্থান। যেমন পাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এরকম যে স্থান আছে, এই স্থান বিশিষ্ট দেশগুলো শুধু এই 2টি বাদে বাদবাকি যত স্থান বিশিষ্ট দেশ পাবেন সবগুলো মধ্য এশিয়া অবস্থিত। কেমন? কাজাকিস্তান, এই জায়গায় এই দেখেন স্থান, কাজাকিস্তান, ঠিক আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, হ্যাঁ, তাজিকিস্তান, কিরগিজস্তান। তাহলে স্থান বিশিষ্ট তুর্কমেনিস্তান। আরেকবার বলি, এই যে দেশের নামের শেষে স্থান এই শব্দ আছে পৃথিবীর 7টি দেশের নামের শেষে। 1 পাকিস্তান, 2 আফগানিস্তান, 3 উজবেকিস্তান, 4 তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তান। হ্যাঁ, এই 7টি দেশের নামের শেষে স্থান আছে। এই 7টির মধ্যে পাকিস্তান আর আফগানিস্তান বাদ দিলে যা থাকে, সেই 5টি দেশই হচ্ছে মধ্য এশিয়ার দেশ। আর কিছু পড়ার নেই, 5টি দেশের খালি রাজধানী পড়বেন। মধ্য এশিয়ার দেশের শুধু রাজধানী পড়বেন। মধ্য এশিয়ার যে 5টি দেশ, এই 5টি দেশের রাজধানীর নাম পড়বেন। যেমন কাজাকিস্তান, এর রাজধানী আস্তানা। তারপরে কিরগিজস্তান, এর রাজধানী হচ্ছে বিশকেক। তারপরে তাজিকিস্তান, এর রাজধানী হচ্ছে দুশানবে। তারপরে উজবেকিস্তানের রাজধানী কই, এখানে দেখতে পাচ্ছি না। তারপরে হচ্ছে এই যে আছে তাশখান্দ, উজবেকিস্তানের রাজধানী তাশখান্দ। তারপরে হচ্ছে তুর্কমেনিস্তান, এর রাজধানী হচ্ছে আশখাবাদ। এইভাবে এই দেশগুলো শুধু রাজধানী পড়বেন, এখান থেকে আর কোনো প্রশ্ন সাধারণত আসে না। সো মধ্য এশিয়া পড়া শেষ। এরপর আমরা পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে নজর দেব। পশ্চিম এশিয়ায় বা মধ্যপ্রাচ্যের দেশ 14টি, আমরা একটু দেখি। এখানে যেই দেশগুলোর মুদ্রার সাথে স্টার লাগানো আছে সেই মুদ্রাগুলো পড়বেন, আর রাজধানী সবগুলোই পড়বেন। দেখেন, ইরাকের রাজধানী বাগদাদ, ইরানের রাজধানী তেহরান, এইভাবে এই 4টা পড়ে নেবেন। আর যেগুলোর নামের সাথে এই স্টার চিহ্ন আছে মুদ্রার, সেই মুদ্রাগুলোও পড়বেন, ঠিক আছে। কয়েকটা দেখলাম আমরা, যেমন তুমান, ইরানের মুদ্রার নাম তুমান। তারপরে ইসরায়েলের মুদ্রার নাম শেকেল, তুরস্কের মুদ্রার নাম লিরা, সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম দিরহাম, আর কাতারের মুদ্রার নাম রিয়াল। এই কয়েকটা মুদ্রার নাম পড়বেন। এবার আমরা একটু দেখি 14টা দেশ। 1 2 3 4 5 6 7, 7 2 14। এবার 15 নাম্বার দিয়ে আমি আরেকটা দেশের নাম লিখি, সেটা হচ্ছে ফিলিস্তিনি। 15 নম্বরে ফিলিস্তিনি লিখলাম। ফিলিস্তিনি জনগণ আছে, ভূখণ্ড আছে, সরকার আছে, নেই শুধু সার্বভৌমত্ব, এই জন্য ফিলিস্তিনি স্বাধীন দেশ নয়। ফিলিস্তিনি বাদ দিয়ে 14টি দেশ হচ্ছে এই অঞ্চলের। এবার দেখেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর ওই পাশে আমরা নাম দেখলাম, সেটাই মানচিত্রে এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা সামনে যাই, কয়েকটা দেশের সম্পর্কে একটু বিস্তারিত পড়বো। ইরাক।
ইরাক সম্পর্কে একসময় প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসতো, এখন খুব বেশি আসে না। তো ইরাক সম্পর্কে জাস্ট এই কয়েকটা তথ্যই আমরা জেনে রাখবো। ইরাকের পূর্ব নাম কি? পরীক্ষায় আসে। ইরাকের পূর্ব নাম কি? ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটা ইরাকেই অবস্থিত ছিল। মানে ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এগুলো সাধারণত ইরাকেই অবস্থিত ছিল। আচ্ছা, ইরাকের প্রথম বাদশা ছিলেন বাদশা ফাইসাল। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা আবু জাফর আল মনসুর। 762 সালে বাগদাদ নগরী প্রতিষ্ঠিত করেন। যারা ইতিহাসের ছাত্র তারা এটা সম্পর্কে বিস্তারিত জানেন। আচ্ছা, এই বাগদাদ নগরী হালাকু খান, মঙ্গল নেতা হালাকু খান 1258 সালে ধ্বংস করেন। ইরাক ইরান যুদ্ধ হয় 1980 থেকে 1988 সাল পর্যন্ত শতইল আরব জলধারাকে কেন্দ্র করে। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে ইরাক ইরান যুদ্ধ কখন হয়, কেন হয়, ঠিক আছে। এরপরে ইরাক কুয়েত দখল করে নিয়েছিল 1990 সালে। বর্তমানে এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব, ইসরায়েলের প্রভাব, এর মূল কারণ কি জানেন? অনেকেই সাদ্দাম হোসেনকে একেবারে পীর দরবেশ হিসেবে ভালোবাসেন। সাদ্দাম হোসেন মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুক। আমি একটা কথা বলি, আপনি এটা নিয়ে গবেষণা করে দেখবেন সময় পেলে, কারণ আপনার চাকরির পড়া অবশ্যই গবেষণাধর্মী পড়া হওয়া উচিত। শুধু এমসিকিউ পড়লে আপনি চাকরি পাবেন না, আপনার গবেষণাধর্মী পড়তে হবে। তো গবেষণার বিষয়টা আমি আপনাকে বলি, আপনি গবেষণা করে দেখবেন। বর্তমানে এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, এর প্রেক্ষাপট কি জানেন? এর জন্য দায়ী কে জানেন? এই সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন হুট করে ওই সময় 1990-এর দশকের কথা বলছি, 80-র দশকের কথা বলছি, সাদ্দাম হোসেন ইরাক শাসন করছে। সাদ্দামের সঙ্গে আমেরিকার দারুণ সম্পর্ক, চরম বন্ধু। এবার সাদ্দাম হোসেন যেহেতু আমেরিকা তার বন্ধু, সুতরাং আমেরিকা যার বন্ধু সে একটু প্রভাব দেখাবে, এটাই স্বাভাবিক, তাই না? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কারো বন্ধু হয় তাহলে সে নিজের ছেলের নামে, নিজের সন্তানের নামে, বইয়ের নামে দেশের ইউনিয়ন পরিষদের নাম রাখতে পারে, সেটা আমরা জানি। সো একইভাবে আমেরিকা যদি কারো বন্ধু হয় তাহলে সে ওই অঞ্চলে প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক নয়? তো সাদ্দাম হোসেনও ওই মধ্যপ্রাচ্যের ডন হয়ে দাঁড়িয়েছিল এক সময়। সে ইরানে আক্রমণ করত। সে হুট করে বলা নাই কয়া নাই কুয়েত দখল করে নিল। এর কারণ হচ্ছে আমেরিকা। বন্ধু আমেরিকাকে সাদ্দাম হোসেন জিজ্ঞেস করলো যে, বন্ধু আমার তো ওই যে কুয়েত বেশ ঝামেলা করতেছে, কুয়েত আমার কথা শুনতেছে না, কুয়েতের হাতে মেলা তেল আছে, তো আমি কি কুয়েত দখল করে নিব, কি বলো? এবারে আমেরিকা বলছে যে হ্যাঁ নাও, দখল করে নাও, সমস্যা নাই। তো বলছে যে আমি যদি দখল করতে যাই তুমি আবার ওখানে ঝামেলা করবে না তো? সাদ্দাম হোসেন আমেরিকাকে বলছে আমি যদি কুয়েত দখল করতে যাই তুমি আবার ঝামেলা করবে না তো? তো আমেরিকা বলছে আরে না, তোমাদের ব্যাপার, ওখানে আমি গিয়ে কি করব, কোনো সমস্যা নেই, তুমি দখল করো। এই বলে যেমনি কুয়েত দখল করছে সাদ্দাম হোসেন, অমনি আমেরিকা সবাইকে ডেকে বলছে এই দেখো দেখো এই বদমাইশ কত শয়তান, এই ইরাক কত, সাদ্দাম হোসেন বদমাইশ একটা, এ ভালো থাকতে সুখে থাকতে ভূতে গেলায়, কত সুন্দর করে তারা ছিল, কারণ নাই হুট করে তারা কুয়েত দখল করে নিল। এটা কি ঠিক করছে বলো? বিশ্বের অন্য সকল দেশকে আমেরিকা এভাবে বলছে যে সাদ্দাম হোসেন যেটা করলো সেটা কি ঠিক করলো? মানে তার কথাতেই, তার অনুমতি নিয়েই সাদ্দাম হোসেন আক্রমণ করলো কুয়েত। আবার যখন আক্রমণ করছে তখন গণেশ উল্টে গেছে। এবার অন্যান্য দেশ, বাংলাদেশও সেখানে ছিল, বলছে না না এটা চরম অন্যায়, কেন সে কুয়েত দখল করে নেবে? তো তখন আমেরিকা বলছে যে ঠিক আছে তাহলে চলো আমরা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করি। তো যুদ্ধ করতে আমি অত দূর থেকে আসবো কেমনে? তোমরা আমাকে একটু জায়গা দাও, আমি একটু সামরিক ঘাঁটি বানাই। তোমাদের মধ্যপ্রাচ্যে আমার তো জায়গা নাই, আমাকে যদি তোমরা জায়গা দাও আমি সামরিক ঘাঁটি বানাবো এবং ওই ইরাককে কেমনে সাইজ করতে হয় সেটা করে দিব। এই বলে ওরা বললো যে ঠিক আছে, মধ্যপ্রাচ্যের হুজুরেরা বললো যে ঠিক আছে বস, সমস্যা নাই, আপনি তো আসবেন আমাদের ভালোই হবে, আপনার সামরিক ঘাঁটি চলবে, আমরা দোকান টোকান দিব, আশেপাশে চায়ের স্টল দিব, ব্যবসা বাণিজ্য করে খাবো, সমস্যা নাই। এই বলে ওই যে শুরু হলো আমেরিকার মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বানানো, সেটা এখনো শেষ হয় নাই। এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের প্রভাব, সেটা শুরু হয়েছিল ওই সময় থেকেই। তো সাদ্দাম হোসেন যদি কুয়েত দখল করতে না যাইতো আমেরিকা হয়তো এখানে আসতো না। আমেরিকা ইচ্ছা করেই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছে যেন সে এখানে সশরীরে হাজির হইতে পারে। আশা করি আমি এই গল্পচ্ছলে যেই ঘটনাটা বললাম আপনার এই ভূরাজনৈতিক বিষয়টা, জটিল বিষয়টা সহজ করে বুঝতে পারবেন। আমি খুব সহজ করে আপনার নিত্যনৈমিত্তিক জীবনে ঘটে যাওয়ার মতো উদাহরণ দিলাম। এবার আপনি গবেষণা করে দেখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। পরেরটাতে যাই, ইরান।
ইরান নিয়ে অনেক পড়াশোনা করার আছে। ইরানের সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন আসবে চাকরি পরীক্ষায়, বেসিক থেকে খুব কম আসবে। তো বেসিকটা জেনে নিই, পৃথিবীর উন্নত পারসিক সভ্যতার অনুসারী হলো ইরান, কারণ ইরানের প্রাচীন নাম ছিল পারস্য। প্রাক ইসলামী যুগে এখানে জরথ্রুষ্টবাদ নামক একটি ধর্মমত চালু ছিল, যেটি ছিল একটি একেশ্বরবাদী ধর্ম। ইসলামী আবির্ভাবের পর উমাইয়া এবং আব্বাসীয় আমলে এই পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে আসে। এরপরে তাদের এখানে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন আব্বাস দ্য গ্রেট। এর আগে এখানে পারসিক সাম্রাজ্য ছিল, দারায়ুস সহ দারায়ুস, তারপরে খসরু সম্ভবত একজনের নাম ছিল, তারা ছিলেন বিখ্যাত সম্রাট। তো ইরানে যেটি হয়, ইরানে 2220 সালে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা এই পারস্য দখল করেছিল। 1925 সালে রেজা শাহ পাহলভি ইরানের ক্ষমতা দখল করেন। এরপরে তিনি আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপন করেন, ইরানে স্বৈরশাসন চালু করেন। অনেকদিন পরে 1979 সালে ইরানের একজন নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, তিনি এই রেজা শাহ পাহলভির বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ইসলামী বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভির পতন হয় এবং ইরানে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এবং বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের একটি অন্যতম পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যুদ্ধবিধ্বস্ত ইরান এখনও স্ট্রাগল করে যাচ্ছে নিজের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করতে। ইরান থেকে সমসাময়িক তথ্যগুলো সাম্প্রতিক থেকে পড়ে নিতে হবে। সিরিয়া একসময় খুব বেশি আসতো, তবে সিরিয়াও একটু ব্যাক ফ্রন্টে চলে গেছে। এই তথ্যগুলো জেনে নেব। সিরিয়াকে বলা হয় সভ্যতার সূতিকাগার। মধ্যপ্রাচ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সুন্নি প্রধান একটি দেশ। দেশটি ফ্রান্সের উপনিবেশ ছিল। বাথ পার্টি এই দেশ শাসন করেছে 1963 থেকে 2024 সাল পর্যন্ত। হাফেজ আল আসাদ, যিনি বাশার আল আসাদের বাবা ছিলেন, তিনি 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়া শাসন করেন। বাবার মৃত্যুর পরে বাশার আল আসাদ 2000 সালে সিরিয়ার ক্ষমতায় আসেন এবং রাশিয়ার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব তৈরি করেন। রাশিয়ার সমর্থনে 2024 সাল পর্যন্ত নিজের স্বৈরশাসনকে তিনি টিকিয়ে রাখেন। 2024 সালে তার পতন হয় হায়াত তাহরির আল শামস নামক একটি রাজনৈতিক দলের বিদ্রোহের কারণে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরেই কিন্তু এই সিরিয়ায় গণঅভ্যুত্থানটা হয়। তবে সিরিয়ায় এই অভ্যুত্থান শুরু হয়েছিল 2011 সাল থেকে। হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে আবু মোহাম্মদ আল জোলানি বর্তমানেও এই সিরিয়া শাসন করছে। আলেপ্পো, পালমিরা, ইদলিব, হোমস, হামা, রাকা এগুলো সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর। প্রায় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এই শহরগুলোর নাম দিয়ে, বলে যে এটি কোন দেশের শহর। তবে সিরিয়ার রাজধানী যে দামেস্ক, এটি বিশ্বের প্রাচীনতম একটি শহর। এর আরও একটি প্রাচীনতম শহর হচ্ছে পালমিরা, এটি সিরিয়ার প্রাচীনতম শহর, ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী শহর। মরুভূমির মুক্তা বলা হয় এটাকে। এটা 2000 বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। রোমান সভ্যতার নিদর্শন এই যে সিরিয়ার পালমিরা এবং পেট্রা। সিরিয়ার দামেস্ক তো প্রাচীন নগরই, তার চেয়েও আরও বেশি প্রাচীন নগরী ছিল এই পালমিরা এবং পেট্রায় আদ সামুদ জাতির ঘরবাড়ি এখনো পাহাড়ে দেখা যায়। এই জায়গাটা একটু জাস্ট দেখে নিতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনির আলোচনা করতে হলে এরকম 10টি ক্লাসের প্রয়োজন। তো একেবারে সংক্ষিপ্তভাবে বলি, ইসরায়েল ফিলিস্তিনি সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি ঘটনাটা সংক্ষেপে বলি। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, সালটা 1917। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পটভূমিটা বলেই এই টপিকটা শেষ করব। দেখেন, পৃথিবীতে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না একটা সময়। 1948-এর আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। 1948 সালে এর জন্ম হয়। এই 48 সালের জন্মের জন্য এর ব্যাকগ্রাউন্ড জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটেন জার্মানির বিপক্ষে যুদ্ধ করছে, ফ্রান্সও সাথে আছে, রাশিয়া সাথে আছে, কিন্তু জার্মানির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না। তো এবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে স্যার আর্থার বেলফোর। কি নাম? স্যার আর্থার বেলফোর। তিনি ইহুদি বিজ্ঞানীদের
একটা প্রতিনিধি দলের কাছে বললেন যে ইহুদি ভাইরা তোমরা আমাদের সাহায্য সহযোগিতা করো, এর বিনিময়ে তোমরা যা চাও আমরা তোমাদেরকে তা দিব। এই সেম কথা তারা কিন্তু ভারতকেও বলেছিল। এই জন্যে ভারত, নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে সৈনিকের চাকরি করেছেন, সৈনিক হিসেবে যুদ্ধ করেছেন, পড়েন নাই? নজরুল ইসলাম ব্রিটেনের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো নজরুল ইসলাম কেন ব্রিটেনের পক্ষে যুদ্ধ করলেন? কারণ ব্রিটেন ওই সময় ভারত ছিল ব্রিটিশদের শাসনের অধীনে। এবার ভারতে এসে তারা বলল যে ভারতীয় ভাইরা তোমরা তো আমাদেরই ভাই, দেখো জার্মানি আমাদের সঙ্গে অন্যায়ভাবে যুদ্ধ করছে, তো তোমরা আমাদের সাহায্য করো। কিন্তু ভারতে ওই সময় মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা খিলাফত আন্দোলন করেছিল। তারা বলেছিল বিরোধী পক্ষে যেহেতু তুরস্ক আছে, সো তুরস্কের ওসমানীয় খিলাফত ধ্বংস করা হবে না এমন শর্তে ভারতীয় মুসলমানরা ওই যুদ্ধে যোগ দিয়েছিল। সো এই কথা বলার কারণ হচ্ছে ব্রিটিশরা যেমন ভারতে এসে হেল্প চেয়েছিল, ঠিক একইভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আর্থার বেলফোর 1917 সালে ইহুদিদের কাছে, ওই সময় ইহুদিরা একক কোনো দেশে বসবাস করতো না, তবে ওই সময়েরও বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী বিজ্ঞানী তারা ছিল ইহুদি ধর্মের অনুসারী। এবার তারা ইহুদিদেরকে বলল এই বেলফোর যে ভাই তোমরা আমাদের হেল্প করো, তোমরা এর বিনিময়ে যা চাও তাই দিব। এটা শুধু মৌখিক না, তিনি একটা চিঠি লিখে ইহুদি নেতার কাছে পাঠালেন। এই যে বেলফোর একটা চিঠি লিখলেন তার কাছে, ইহুদি নেতার কাছে, এটাকে বলা হয় বেলফোর ডিক্লারেশন, 1917 সাল। এই বেলফোর ডিক্লারেশনের প্রেক্ষিতে ইহুদিরা বলল যে ঠিক আছে হেল্প করব, হেল্প করার বিনিময়ে তোমরা যদি যুদ্ধে জিতে যাও তাহলে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিতে হবে। আমাদের সব কিছু আছে, ধন দৌলত সব কিছু আছে, শুধু আমাদের একটি স্বাধীন দেশ নেই। তো ব্রিটেনের অধীনে তো ওই সময় মধ্যপ্রাচ্য সহ ভারত সহ বিভিন্ন এলাকা, বিশ্বের অধিকাংশ জায়গা ব্রিটেনের দখলে ছিল। এবার ব্রিটেন বলল এটা কোনো ব্যাপার, আমার অধীনে বিশ্বের সব জায়গা আছে, তুমি কোথায় চাও যে তোমাদের একটি দেশ বানিয়ে দিই, সেখানেই দিব। তো এরই প্রেক্ষিতে তারা সাহায্য সহযোগিতা করলো। ইহুদিদের সহায়তায় প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন জয়লাভ করলো, মিত্রশক্তি জয়লাভ করলো। জয়লাভ করার পরে ওই যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা দেশ চাও কোথায়, এবার ইহুদি নেতারা বলল যে আমরা আমাদের পূর্বপুরুষের জায়গা যেটা জেরুজালেম, যেটা ফিলিস্তিনি, এই জায়গাতে আমাদের দেশ প্রতিষ্ঠা করতে চাই। তো এটা তখন ব্রিটেনের অধীনেই ছিল। তখন ব্রিটেন বলল ওকে ফাইন, তোমাদের এই অংশটা দিয়ে দিলাম, তোমরা এখানে দেশ প্রতিষ্ঠিত করো। তো সাথে সাথেই দেশ প্রতিষ্ঠিত হয়নি। আবার ঘটনাটা এত, আমি যে সহজ করে বললাম, এত সহজ ব্যাপারটা এরকমও ছিল না, নানা ধরনের ঘটনা প্রেক্ষিত এই, তবে মূল সামারিটা এমনই। নানা ধরনের ঘটনার পরিক্রমায় 1948 সালে এসে অবশেষে বিশ্বের প্রথম ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের জন্ম হয়, ফিলিস্তিনির ভূখণ্ড দখল করে। এই হচ্ছে ফিলিস্তিনি এবং ইসরায়েলের সমস্যার কারণ। এখন পর্যন্ত তারা যুদ্ধে রত আছে। এখান থেকে সাম্প্রতিক পড়ে নিতে হবে, আর এই স্লাইডে যা আছে এই তথ্যগুলো ভালো করে একটু দেখে রাখতে হবে। এরপরে এটা হচ্ছে একটা চিত্র যে ফিলিস্তিনি কিভাবে, ইসরায়েল কিভাবে ফিলিস্তিনির জমি দখল করে নিয়েছে। 2012 সাল পর্যন্ত এই চিত্রটা পাওয়া গেছে, জাস্ট এটা বোঝার জন্য দিয়েছি আমি। এরপরে হচ্ছে আরব ইসরায়েল 4টি যুদ্ধ। ইসরায়েল রাষ্ট্র 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই দুটি রাষ্ট্রের মধ্যে অথবা আরব জাতি এবং ইহুদিদের মধ্যে মোটা দাগে 4টি যুদ্ধ হয়েছে। এই 4টি যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1948 সালে। এই যুদ্ধের ফলে কি কি হয়েছিল সেটা এখানে আমি লিখে রেখেছি, জাস্ট পড়ে নেবেন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল, ফিলিস্তিনি নিজ ভূমিতে পরাধীন হয়েছিল, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এখানে যাত্রা শুরু করেছিল। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় গ্রিন লাইন প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় 1956 সালে। এই যুদ্ধের মাধ্যমে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল এবং ইসরায়েল সিনাই উপদ্বীপ দখল করেছিল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে। এই যুদ্ধের মাধ্যমে আল আকসা মসজিদে ইহুদিরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারপরে ইসরায়েল ফিলিস্তিনি গোলান মালভূমির, সিরিয়ার গোলান মালভূমির 2/3 ইসরায়েল দখল করে নিয়েছিল। সিরিয়া ইসরায়েলের যুদ্ধবিরতি রেখা পার্পল লাইনে ঠিক করা হয়েছিল। এরপর চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হয় 1973 সালে। এখানে সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছিল, আরব বিশ্ব আমেরিকা এবং ইসরায়েলের জন্য তেল বন্ধ করে দিয়েছিল। একে বলা হচ্ছে তেল অস্ত্র, যেটা আমরা এই কিছুদিন আগে
ইরান এবং আমেরিকার যুদ্ধেও দেখেছি তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পৃথিবী মূলত অচল করে দিয়েছিল। আমাদের বাংলাদেশেও তার প্রভাব আমরা দেখেছি। আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল বা গাড়ির তেল নিয়েছি, তাই না? তো এই হচ্ছে 4টি আরব ইসরায়েল যুদ্ধ, খুব গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে কাতারের সরকারের প্রধানের পদবি হচ্ছে আমির, কাতারের আমির বলা হয়। কাতারে আমিরের শাসন ব্যবস্থা চালু হয় 1998 সালে। নারীরা এখানে ভোটাধিকার পায় 1999 সালে। আর আল জাজিরা বিশ্বের বিখ্যাত একটা স্যাটেলাইট চ্যানেল, এটা কাতারের মালিকানায় পরিচালিত হয়। লেবানন থেকে এই কয়েকটা তথ্য আমরা পড়বো। লেবানন থেকে খুব বেশি প্রশ্ন এখন আসে না, জাস্ট এই কয়েকটা তথ্য একটু পড়ে রাখবেন। লেবানে প্রেসিডেন্ট হয় কোন সম্প্রদায় থেকে, প্রধানমন্ত্রী হয় কোন সম্প্রদায় থেকে, তাদের একটা সংবিধানে এটা লেখা আছে, এইভাবেই তারা পরিচালিত হয়। সৌদি আরবের ইতিহাসও দীর্ঘ। সৌদি আরবের ইতিহাস আলোচনা করতে হলে সেই আয়ামে জাহেলিয়াত থেকে আলোচনা করতে হবে, সেটা এই ক্লাসে সম্ভব না। সেটা বিভিন্ন প্রেক্ষিতে এই আলোচনাগুলো আস্তে আস্তে আসবে। যেমন দেখেন, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। সৌদি আরবের পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না, মানে আমাদের দেশের পতাকা কিন্তু কয়েকটা দিবসে অর্ধনমিত করা হয়। সৌদি আরবের পতাকা কোনো কিছুর সম্মানে, কারো সম্মানে অর্ধনমিত করা হয় না, কারণ সৌদি আরবের পতাকায় কালেমা শাহাদত খচিত আছে, ঠিক আছে? কালেমা তাইয়েবা খচিত আছে, শাহাদত না। আচ্ছা, সৌদি আরবে আব্দুল আজিজ ইবনে সাউদের শাসন প্রতিষ্ঠিত হয় 1932 সালে। 1932 সালের আগে, মানে সাউদ বংশের শাসন প্রতিষ্ঠার আগে এটাকে সৌদি আরব নামে ডাকা হতো না, এটাকে বলা হতো আরব। সাউদ বংশ যখন এর শাসনভার দখল করেছে, ক্ষমতা দখল করেছে, তখন থেকে এর নাম হয়েছে সৌদি আরব, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর জেদ্দা সৌদি আরবে অবস্থিত। নদী, সংবিধান এবং পার্লামেন্ট নেই সৌদি আরবে। তো সবচেয়ে বেশি তেল তাদেরই আছে, এই কয়েকটা তথ্য মনে রাখলে চলবে। এরপরে আছে তুরস্ক। তুরস্ক নিয়ে তেমন কিছু আলোচনা নেই। তুরস্ক নিয়ে আলোচনা করতে হলে পুরো ওসমানীয় সাম্রাজ্য আলোচনা করতে হবে, সেগুলোর দরকারও নেই আপনার জন্য। সংক্ষেপে বলি, আপনারা আর্তুগুল সিরিয়াল দেখেছেন, ওসমান সিরিয়াল দেখেছেন, আপনারা ইতিহাস খুব ভালো জানেন। তো একটা সময় আর্তুগুল এবং ওসমানের মাধ্যমেই তুরস্কের আনাতোলিয়াকে কেন্দ্র করে ওসমানীয় বংশ প্রতিষ্ঠিত হয় এবং একসময় ওসমানীয়রা মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে, তারা খিলাফত প্রতিষ্ঠিত করে এবং মুসলিম বিশ্বে যত শাসক বংশ আছে, উমাইয়া বলেন, আব্বাসীয় বলেন, সেলজুক বলেন, ফাতেমীয় বলেন, ওসমানীয়, এই সবগুলোর মধ্যে ওসমানীয় বংশ সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করেছে। ওসমানীয়দের সাম্রাজ্য এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপের বড় একটা অংশ জুড়ে বিস্তৃত ছিল। একসময় ইউরোপের বর্তমান যারা ইউরোপের সভ্য ভদ্র, তারা একসময় মুসলমানদের নাম শুনলে, বিশেষ করে ওসমানীয়দের নাম শুনলে ভয়ে কাঁপত। কিন্তু মুসলমানরা তাদের আদর্শর জায়গা থেকে সরে আসার ফলে, দীর্ঘদিন শাসন করার ফলে একসময়ে ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং এর কফিনের শেষ পেরেকটা ঠোকা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় সাম্রাজ্য জার্মানির সাপোর্ট নেয়, জার্মানির পক্ষে যুদ্ধ করে এবং যুদ্ধে আমরা জানি জার্মানি, তুরস্ক, মানে ওসমানীয় সাম্রাজ্য এরা হেরে যায়। হেরে যাওয়ার ফলে ওই যে মিত্র শক্তি যারা ছিল তারা বিভিন্ন দেশ তারা দখল করে নেয়, তার মধ্যে ওসমানীয় সাম্রাজ্যও ছিল। ওসমানীয় সাম্রাজ্যের অধীনে যে অংশগুলো ছিল, যেমন আরব, যেমন সিরিয়া, লেবানন, ফিলিস্তিনি, সবগুলোই কিন্তু ওসমানীয়দের দখলেই ছিল। মিশর, এগুলো ওসমানীয়দের দখলেই ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক বা ওসমানীয় সাম্রাজ্য যখন হেরে যায়, তখন এই অঞ্চলগুলো শুধু তুরস্কতে সীমাবদ্ধ করে দেওয়া হয় ওসমানীয়দের, আর বাকি অঞ্চলগুলো তারা দখল করে নেয়। কারা? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এরা। তো এরপরে তুরস্ক সাম্রাজ্যের বা ওসমানীয় সাম্রাজ্যের একজন সেনাপতি, তিনি হচ্ছেন মোস্তফা কামাল। তিনি ওসমানীয় বংশকে, ওসমানীয় সাম্রাজ্যের সমাপ্তি ঘোষণা করেন এবং আধুনিক তুরস্কের জন্ম দেন 1922 সালে। এই জন্যে মোস্তফা কামালকে আতাতুর্ক বা তুর্কি জাতির জনক বলা হয়। এরপরে তুরস্কের সাম্প্রতিক ইতিহাস কয়েকটা পড়লেই চলবে, আর প্রাচীন ইতিহাস খুব বেশি আসবে না। তো এই হচ্ছে আজকের ক্লাসের আলোচনা। আমি খুব সংক্ষেপে অনেক বড় এবং বিস্তৃত একটা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি।
আমি সহজ সাবলীল ভাষায় আপনাকে এই তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি। যদি সফল হয়ে থাকি তাহলে সেটা শুকরিয়া আল্লাহর দরবারে। আর এই আলোচনা থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে। সো পিডিএফ স্লাইড থেকে, আপনার বই থেকে এই ক্লাসটা খুব ভালো করে স্টাডি করবেন। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, যেন এখান থেকে প্রশ্ন আসলে কারো ভুল না হয় সেভাবে পড়বেন। তো আমি শাহিন স্যার আজকে এখানেই বিদায় নিব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।